আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান। আজকে পর্ব ষষ্ঠ পর্বে তোমাদের জন্য আলোচনা করব দ্রবণ ও দ্রাব্যতা চ্যাপ্টার থেকে কেলাস ও কেলাসন, অর্থাৎ ক্রিস্টাল অ্যান্ড ক্রিস্টালাইজেশন প্রসেস। তো তোমরা অনেক কঠিন পদার্থ দেখেছো, চিনি, মিষ্টি, খাদ্য লবণ, এই ধরনের কঠিন দানাদার পদার্থগুলোকে আমরা সাধারণত কেলাস বলি। তবে কেলাসের একটি নির্দিষ্ট সংজ্ঞা আছে। কেলাস কাকে বলে আমরা দেখে নিই। তো তোমাদের বলার আগে নিশ্চয়ই লক্ষ্য করছো বোর্ডে লেখা আছে, যাতে একটু কম সময় লাগে সেই জন্য তোমাদের জন্য আগে থেকে বোর্ডে লিখে রাখছি। তো প্রথমে আসি, কেলাস কাকে বলে? নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ও নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট দানাদার কঠিন পদার্থকে কেলাস বলে। যেমন খাদ্য লবণ NaCl, তুঁতে বা কপার সালফেট CuSO4 5H2 ইত্যাদি। এছাড়া চিনি হতে পারে, মিষ্টি হতে পারে ইত্যাদি কেলাস আকার কঠিন পদার্থ। তো তোমরা এই উদাহরণ থেকে নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণে কোনো জলের অণু নেই, কিন্তু তুঁতে বা ব্লু ভিট্রিয়ল যার মধ্যে 5 অণু জল আছে, এই জল অণুকে বলা হয় কেলাস জল। তো সংজ্ঞাটা আমি পরে আসছি। তাহলে দেখো, এই জল বা কেলাস জলের উপস্থিতির উপর ভিত্তি করে কেলাসকে দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে শোধক কেলাস আর একটি হচ্ছে অনার্দ্র কেলাস। শোধক কেলাস কাকে বলবো? যে সকল কেলাসাকার যৌগের প্রতিটি অণুর মধ্যে নির্দিষ্ট সংখ্যক জলের অণু রাসায়নিকভাবে যুক্ত থাকে তাকে শোধক কেলাস বলে। যেমন কপার সালফেট বা তুঁতে ব্লু ভিট্রিয়ল, সংকেত কি নিশ্চয়ই লক্ষ্য করছো, CuSO4 5H2O। তেমনি গ্লোবাল সল্ট Na2SO4 10H2O, এর মধ্যে 10 অণু কেলাস জল থাকে। আবার তোমরা আগের দিন নিশ্চয়ই লক্ষ্য করেছ হাইপোর কেলাস Na2S2O3 5H2O, এটা সোডিয়াম থায়োসালফেট বা হাইপো বলা হয়, এর মধ্যে 5 অণু কেলাস জল থাকে। আবার ফটকিরি বা পটাশ অ্যালাম, এর মধ্যে 24 অণু কেলাস জল থাকে। সংকেতটা K2SO4 Al2SO4 3 24H2O, এর মধ্যে 24 অণু কেলাস জল থাকে। আবার কিছু কেলাস আকার যৌগ আছে যার মধ্যে কোনো কেলাস জল থাকে না। এই সমস্ত কেলাস আকার যৌগকে বলা হয় অনার্দ্র কেলাস। অর্থাৎ যে সকল কেলাস আকার যৌগের মধ্যে কোনো প্রকার কেলাস জল থাকে না তাকে বা তাদের অনার্দ্র কেলাস বলে। যেমন খাদ্য লবণ NaCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, পটাশিয়াম ক্লোরাইড KCl, এই সমস্ত যৌগের মধ্যে কোনো কেলাস জল থাকে না, তাই এগুলি অনার্দ্র কেলাস। স্বাভাবিকভাবে তোমাদের মনে একটি প্রশ্ন জাগছে যে কেলাস জল কি বা কেলাস জল কাকে বলে। তো সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি। কিছু কিছু কেলাসাকার যৌগের প্রতিটি অণুর মধ্যে নির্দিষ্ট সংখ্যক জলের অণু রাসায়নিকভাবে যুক্ত থাকে। এই সকল জলের অণুকে বলা হয় কেলাস জল, বা এভাবেও তোমরা বলতে পারো শোধক কেলাসের প্রতি অণুর মধ্যে যে জলের অণু রাসায়নিকভাবে যুক্ত থাকে তাকে কেলাস জল বলে। তো কেলাস জল বিভিন্ন পদার্থের, অর্থাৎ বিভিন্ন শোধক কেলাসের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। যেমন দেখো, তুঁতে বা কপার সালফেটে 5 অণু, গ্লোবাল লবণে 10 অণু, আবার সোডিয়াম থায়োসালফেট বা হাইপোর কেলাসে 5 অণু থাকে। আবার ফটকিরিতে 24 অণু থাকে, গ্রিন ভিট্রিয়লের ক্ষেত্রে 7 অণু থাকে প্রভৃতি। এবার আসবো কেলাসন কাকে বলে। তো কেলাসন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার দ্বারা
কেলাস প্রস্তুত করা হয় তাকে কেলাসন বলে। তো সংজ্ঞা হিসাবে আমরা বলি কেলাসাকার কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে যে পদ্ধতিতে কেলাস প্রস্তুত করা হয় তাকে কেলাসন বলে। আরেকবার রিপিট করছি, কেলাসাকার কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে যে পদ্ধতিতে কেলাস প্রস্তুত করা হয় বা কেলাসকে পৃথক করা হয় তাকে কেলাসন বলে। কেলাসন তাহলে একটি কেলাস প্রস্তুতির পদ্ধতি। তো কেলাসন পদ্ধতিতে কেলাসকে পৃথক করে নেওয়ার পরে কিছুটা দ্রবণ অবশিষ্ট থেকে যায়, এই দ্রবণটিকে বলা হয় মাদাললিকা। তাহলে মাদাললিকার কাকে বলবো না, কেলাসন প্রক্রিয়ার দ্বারা কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে কেলাস পৃথক করার পর পড়ে থাকা অবশিষ্ট দ্রবণকে বলা হয় মাদাললিকা বা অবশিষ্ট দ্রবণ। এবারে আসবো কেলাসন পদ্ধতি। কেলাসন পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে, এখানে আমি কতগুলি পদ্ধতি উল্লেখ করেছি, তোমরা লক্ষ্য করো, পরপর বলছি। প্রথমে আসছি সম্পৃক্ত দ্রবণ থেকে কিভাবে কেলাস প্রস্তুত করা হয়। তো কেলাস প্রস্তুত করার সময় এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, শর্ট কোশ্চেন তোমাদের বলে রাখি। কেলাসন প্রক্রিয়ার সময় যে দ্রবণ সম্পৃক্ত থাকে কিন্তু কেলাসনের মুহূর্তে দ্রবণটি অতিপৃক্ত হয়ে যায়। তো এটা আরেকবার আসবো আমরা পরে, তোমরা খেয়াল রাখো, আমি বলবো একটা চিত্র দিয়ে। প্রথমে আসবো সম্পৃক্ত দ্রবণ থেকে কিভাবে কেলাস প্রস্তুত করা হয়। প্রথমেই সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করে ওই দ্রবণে অতিরিক্ত দ্রাব যুক্ত করা হয়। একটা চিত্র আঁকছি, লক্ষ্য করো। মনে করো এটিতে ঘরের তাপমাত্রায় একটি সম্পৃক্ত দ্রবণ আছে। দ্রবণটা মনে করতেই পারি কপার সালফেট। কপার সালফেটকে কিছু পরিমাণ জলে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ করা হয়েছে। এই দ্রবণকে উত্তপ্ত করলে তোমরা জানো উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়ে, তাহলে আরও কিছু দ্রাব্য এর মধ্যে যুক্ত করা হলো। উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা বাড়ছে, তাই আরও কিছু কপার সালফেট দ্রবীভূত হবে। ঘরের তাপমাত্রা যদি 25 ডিগ্রি ধরে নিই, তাহলে একে তাপমাত্রা বৃদ্ধি করে তাপমাত্রা ধরলাম 100 ডিগ্রি করা হয়েছে। স্বাভাবিকভাবে ঘরের তাপমাত্রায় যে পরিমাণ কপার সালফেট দ্রবীভূত ছিল 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তার থেকে অনেকটা বেশি পরিমাণ কপার সালফেট দ্রবীভূত থাকবে। এরপর এই দ্রবণটিকে ঠান্ডা করতে থাকা হলো, শীতল করা হলো। শীতল করলে এটি শীতল হতে হতে পুনরায় ঘরের তাপমাত্রায় ফিরে আসবে। যখন ঘরের তাপমাত্রায় ফিরে আসবে তখন দ্রাব গ্রহণ করার ক্ষমতা হ্রাস পাবে উষ্ণতা হ্রাসের সঙ্গে সঙ্গে। তাহলে অতিরিক্ত দ্রাবটা যাবে কোথায়? এই অতিরিক্ত দ্রাব তখন দ্রবণ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কেলাস আকারে দ্রবণের তলায় অধঃক্ষিপ্ত হবে, কেলাস আকারে পৃথক হবে। তাহলে এইভাবে সম্পৃক্ত দ্রবণ থেকে আমরা কেলাস প্রস্তুত করতে পারি। একটু আগে আমি বলেছিলাম যে যখন দ্রবণ থেকে কেলাস প্রস্তুত করা হয় দ্রবণটি মুহূর্তের জন্য অতিপৃক্ত হয়ে যায়। তাহলে অতিপৃক্ত দ্রবণের মধ্যে থাকা অতিরিক্ত দ্রাব তাহলে দ্রবণ থেকে কেলাস আকারে পৃথক হয়ে যায়। তো এরপরে আসবো আচ্ছা, এই পদ্ধতিতে যেমন কপার সালফেট প্রস্তুত করা যায়, দ্বিতীয় আরেকটি পদ্ধতি হলো অসম্পৃক্ত দ্রবণ থেকে কিভাবে কেলাস প্রস্তুত করা হয়। অসম্পৃক্ত দ্রবণ থেকে দ্রাবককে বাষ্পীভূত করে দিলে তাহলে দ্রাবকের পরিমাণ কমে যায়। কমে যাওয়ার ফলে তার দ্রাব গ্রহণ করার ক্ষমতা অনুযায়ী সর্বাধিক যতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত করতে পারে ততটা পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকবে। অতিরিক্ত দ্রাব দ্রবণ থেকে এভাবে পৃথক হয়ে যায়। তাহলে দ্বিতীয় পদ্ধতি কি হলো? অসম্পৃক্ত দ্রবণ থেকে দ্রাবককে বাষ্পীভূত করে দ্রাবকের পরিমাণ হ্রাস করে অতিরিক্ত দ্রাবকে অধঃক্ষিপ্ত করে আমরা কেলাস প্রস্তুত করতে পারি। এই পদ্ধতিতে পটাশিয়াম নাইট্রেট কেলাস প্রস্তুত করা যায়।
তৃতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে সম্পৃক্ত দ্রবণে দ্রাবের একটি ক্ষুদ্র কণা। আমি মনে করি কপার সালফেটের এটা একটা সম্পৃক্ত দ্রবণ। এই ঘরের তাপমাত্রায় অর্থাৎ 25°C উষ্ণতায় এটি একটি সম্পৃক্ত দ্রবণ। এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে একে স্থির অবস্থায় রেখে দিয়ে এর মধ্যে একটি ছোট্ট কপার সালফেটের দানাকে ঝুলিয়ে দেওয়া হয়। ঝুলিয়ে দেওয়ার পর দেখা যায় যে এই ছোট্ট দানাটির গায়ে কপার সালফেট ক্রমে জমা হতে থাকছে এবং কপার সালফেটের যে ছোট্ট দানাটি ঝুলিয়ে রাখা হয়েছিল তার আকার ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ কপার সালফেট দ্রবণ থেকে এই ছোট্ট দানার উপর কেলাস আকারে জমা হচ্ছে। এইভাবেও দ্রবণ থেকে কেলাস প্রস্তুত করা হয়। এটি তাহলে কি হলো? সম্পৃক্ত দ্রবণে দ্রাবের একটি ক্ষুদ্র কেলাস যুক্ত করে দ্রবণ থেকে কেলাস প্রস্তুত করা হয়। যে ক্ষুদ্র কেলাসটিকে সুতোর সাহায্যে দ্রবণের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাকে বলা হয় বীজ কেলাস। ইংরেজিতে বলা হয় সিড ক্রিস্টাল বা সিড কেলাস। সিড ক্রিস্টাল। দেখো এই সিড ক্রিস্টালের গায়ে যখন কেলাস ক্রমে জমা হতে থাকে বা দ্রাব কেলাস আকারে যুক্ত হয় তখন এই সিড কেলাসের আকার বৃদ্ধি পায়। এই ঘটনাকে বলা হয় অধিবৃদ্ধি। একে অধিবৃদ্ধি বলে। তাহলে এখানে নতুন দুটো টার্ম তোমরা শিখলে, একটি হচ্ছে সিড কেলাস বা সিড ক্রিস্টাল, দ্বিতীয়টি হচ্ছে অধিবৃদ্ধি। তাহলে অধিবৃদ্ধি সিড কেলাস। তাহলে আরেকবার আমি এটা রিপিট করছি, সিড ক্রিস্টাল বা সিড কেলাস কাকে বলে, অধিবৃদ্ধি কাকে বলে। কেলাস আকার কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণের মধ্যে ওই দ্রাবের ছোট্ট একটি কেলাসকে সুতোর সাহায্যে বেঁধে দিলে সম্পৃক্ত দ্রবণ থেকে দ্রাবকণাগুলি ওই ছোট্ট কেলাসের গায়ে ধীরে ধীরে কেলাস রূপে জমা হতে থাকে। যে কেলাসাকার যৌগটিকে দ্রাবের বা যে কেলাসাকার যৌগের ক্ষুদ্র কণাটিকে দ্রাবের মধ্যে সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় তাকে সিড ক্রিস্টাল বা বীজ কেলাস বলে। আর বীজ কেলাসের গায়ে দ্রাব পদার্থের অধক্ষিপ্ত হয়ে বা কেলাস আকারে অধক্ষিপ্ত হয়ে বীজ কেলাসের আকার বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলা হয় অধিবৃদ্ধি। আর এই সিড কেলাসের গুরুত্বটা কি বা কেন এটা করা হয় সেটা আমরা আলোচনা করছি এখন। সিড কেলাস কেন যোগ করা হয়, সিড কেলাসের গুরুত্ব বা ভূমিকা কি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সম্পৃক্ত দ্রবণ থেকে কিভাবে কেলাস প্রস্তুত করা হয় আগে আমি বলেছি। এখানে আরেকটি উপায় বলা হয়েছে সিড কেলাস যোগ করা। সিড কেলাস যোগ করার ফলে 1 নম্বর সুবিধা ক্রম অনুযায়ী আমি বলছি 1, 2, 3, 4 করে। প্রথমত, সিড কেলাস যোগ করার ফলে কেলাসন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ত্বরান্বিত হওয়ার অর্থ সময় কম লাগে, অর্থাৎ কম সময়ে আমরা কেলাসন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারি। 3 নম্বর লক্ষ্য করো, কেলাসের আকার বৃদ্ধি পায়। কেলাসের আকার বৃদ্ধি পায় অর্থাৎ সিড কেলাস যুক্ত করে আমরা প্রয়োজনীয় আকারের আমরা কেলাস তৈরি করতে পারি। এর আরেকটি সুবিধা আছে, কেলাসের আকার বড় হওয়ার ফলে কেলাসকে সহজেই দ্রবণ থেকে পৃথক করা যায়। তাহলে 5 নম্বর কি, এতে শিল্পক্ষেত্রে খরচ অনেক কম হয়। শিল্পক্ষেত্রে অনেক কম হয়। যেমন সিলিকনের সিড ক্রিস্টাল
আইসি ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করতে এটি ব্যবহার করা হয়। আবার নীল বা সাদা লেড ঘড়ির প্রোটেক্টর তৈরি করতে ব্যবহার করা হয়। তেমনি গুড় থেকে মিষ্টি তৈরি করতেও এই পদ্ধতি সাহায্য নেওয়া হয়। তো এই হলো সিড কেলাসের গুরুত্ব। এখন আমরা আরও দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব কেলাসন প্রক্রিয়া। গলিত কেলাসাকার যৌগকে বাষ্পীভূত করলেও কেলাস উৎপন্ন হয়, যেমন সালফারের কেলাস এইভাবে প্রস্তুত করা হয়। তেমনি কেলাসাকার কঠিন পদার্থের দ্রবণকে যদি ঊর্ধ্বপাতিত করা হয় তাহলেও কেলাস পাওয়া যায়, যেমন আয়োডিনের কেলাস এই পদ্ধতিতে প্রস্তুত করা হয়। তাহলে কেলাসন প্রক্রিয়া কি কি হলো? 5টি উপায় তোমাদের এখানে উল্লেখ করেছি। 1 নম্বর, সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করে অতিরিক্ত দ্রাবক দ্রবীভূত করার পর পুনরায় শীতল করে। 2 নম্বর বলেছি কি, অসম্পৃক্ত দ্রবণ থেকে দ্রাবককে বাষ্পীভূত করে, যেমন পটাশিয়াম নাইট্রেটকে এভাবে প্রস্তুত করা হয়। 3 নম্বর, সম্পৃক্ত দ্রবণে দ্রাবের একটি ক্ষুদ্র কেলাস, এটাকে আমরা বিড কেলাস বা সিড ক্রিস্টাল বলেছি, যোগ করে আমরা কেলাস প্রস্তুত করতে পারি। আর 4 নম্বর, গলিত পদার্থকে বাষ্পীভূত করে আমরা কেলাস প্রস্তুত করতে পারি, যেমন সালফারের কেলাস গঠন। আর 5ম পদ্ধতি হলো ঊর্ধ্বপাতন দ্বারা আমরা কোনো পদার্থকে কেলাসে পরিণত করতে পারি, যেমন আয়োডিনের কেলাস। তো এই হলো কেলাসন পদ্ধতি। তো কেলাসন পদ্ধতিতে আমরা যেমন সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত করতে পারি, তেমনি পাতন পদ্ধতির দ্বারাও তৈরি করতে পারি কিছু কিছু কেলাসাকার যৌগ দ্রবণকে যদি পাতিত করে দেওয়া হয় পাত্রের তলায়, কেলাস পড়ে থাকে। তাহলে আমরা কেলাসন প্রক্রিয়া প্রয়োগ করব কেন? পাতন প্রক্রিয়ার দ্বারাও তো করতে পারি। তো পাতন প্রক্রিয়া ও কেলাসন প্রক্রিয়ার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য যদি আমরা জেনে নিই, তাহলে কেন কেলাসন প্রক্রিয়া আমরা প্রয়োগ করব সেটা জেনে নিই। যেমন 1 নম্বর, বাষ্পায়ন বা পাতন পদ্ধতিতে উত্তপ্ত করার সময় কোনো কোনো দ্রাব্য কেলাসাকার কঠিন পদার্থ বিয়োজিত হয়ে যায়। আবার কিছু কিছু পদার্থ আছে উত্তাপের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে, যেমন চিনি তাপ পেয়ে কালো কার্বনে পরিণত হয়। কিন্তু পাতন পদ্ধতি বা বাষ্পায়ন পদ্ধতির পরিবর্তে যদি আমরা কেলাসন পদ্ধতি প্রয়োগ করি, তাহলে শুধুমাত্র বিশুদ্ধ কেলাসাকার কঠিন পদার্থটি কেলাস আকারে সঞ্চিত হয়। তেমনি দ্রবণের মধ্যে যদি অবিশুদ্ধ পদার্থ দ্রবীভূত থাকে, তাহলে বাষ্পায়ন বা পাতন পদ্ধতিতে যদি আমরা কেলাস প্রস্তুত করি, তাহলে ওই কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে অশুদ্ধিটি থেকে যায়, অশুদ্ধ পদার্থ থেকে যায়। কিন্তু কেলাসন পদ্ধতি প্রয়োগ করলে শুধুমাত্র কেলাসাকার কঠিন পদার্থটি কেলাস আকারে পৃথক হয়। অর্থাৎ বাষ্পায়ন অপেক্ষা কেলাসন প্রক্রিয়া দ্বারা আমরা অনেক বিশুদ্ধ কেলাস প্রস্তুত করতে পারি। এখন আমরা আলোচনা করব ফটকিরির কেলাস কিভাবে প্রস্তুত করা হয়। তো কিভাবে করা হয় একটু দেখি। আমরা ইতিমধ্যে দেখেছি কপার সালফেটের কেলাস কিভাবে প্রস্তুত করা হয়। একইভাবে ফটকিরির কেলাস তৈরি করা হয়। তাহলে একটি পাত্র নেওয়া হয়, তার মধ্যে কিছুটা পরিষ্কার জল নেওয়া হয়। এই পরিষ্কার জলের স্বাভাবিকভাবে বুঝতেই পারছো ঘরের তাপমাত্রায় জল আছে। যদি ঘরের তাপমাত্রা ধরে নিই 25 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে ফটকিরি, পটাশিয়াম অ্যালাম, K2SO4 Al2 SO4 3 24H2O এর গুঁড়োগুলোকে ভালো করে মিশিয়ে, অল্প অল্প করে মিশিয়ে একে দ্রবীভূত করা হয়। এটি একটি দ্বিলবণও বটে। একে দ্রবীভূত করতে করতে যখন এর মধ্যে আর ফটকিরি দ্রবীভূত হবে না, তখন এটি সম্পৃক্ত দ্রবণ। এই অবস্থায় একে তোমরা আরেকটু উত্তপ্ত করে আরও অতিরিক্ত ফটকিরি এর মধ্যে দ্রবীভূত করতে পারো। অর্থাৎ তাপমাত্রা বাড়িয়ে আমরা যদি 100 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে আরও অতিরিক্ত ফটকিরি দ্রবীভূত হবে।
তো ফটকিরি অতিরিক্ত দ্রবীভূত করার পর 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা এটিকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করলাম। সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ হয়ে যাওয়ার পর অতিরিক্ত দ্রাবকগুলোকে দ্রুত ছেঁকে পৃথক করে নিলাম। তাহলে এই দ্রবণের মধ্যে আর কোনো অদ্রাব্য পদার্থ নেই। এই সময় এর মধ্যে একটি ছোট্ট ফটকিরির কেলাসকে সুতোর সাহায্যে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। ঝুলিয়ে দিলে যখন এটি ধীরে ধীরে ঠান্ডা হয়ে আমরা লক্ষ্য করব দ্রবণ থেকে ফটকিরি ক্রমেই এই কেলাসের মধ্যে জমা হচ্ছে এবং এই কেলাসটির আকার ধীরে ধীরে বাড়তে আছে। এইভাবে ফটকিরির কেলাস প্রস্তুত করা হয়। তোমরা নিশ্চয়ই আগেই লক্ষ্য করেছ, এই যে কেলাসটিকে ঝুলানো হয়েছে এটাকে কি বলে তোমরা জানো? সিড কেলাস বা বীজ কেলাস। আর বীজ কেলাসের আকার এভাবে বৃদ্ধি পাওয়ার ঘটনাকে কি বলে তাও বলেছি, অধিবৃদ্ধি। সুতরাং তোমরা বুঝতে পারলে কিভাবে ফটকিরির কেলাস প্রস্তুত করা হয়। আজকে কেলাসন পদ্ধতি এটুকুই আলোচনা করব। কেলাস ও কেলাসন আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকো এবং পরের ক্লাসের জন্য ওয়েট করো।